প্রথমবারের মতো বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অফিস করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অফিসে পৌঁছে আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় তা নিয়ে আলোচনা করেছেন। এছাড়া আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের যে পরিকল্পনার কথা বলেছেন তা কিভাবে জনগণের মাঝে উপস্থাপন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র নেতারা এসব কথা জানান। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ 17 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরার 3 দিন পর প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমনের খবরে চেয়ারপারসনের কার্যালয়ে হাজির হন দলের স্থায়ী কমিটির সদস্যরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে অনির্ধারিত আলোচনায় উঠে আসে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়। আজকে এখানে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম অফিস করলেন এবং আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয়াশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। জ্বলে পুরো সব খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপি নেতাকর্মীরা, এবং এটা তো ওনার নেতৃত্বেই হয়েছে। এবং শেখ হাসিনার পতন, স্বৈরাচারের পতন ওনার নেতৃত্বে আমরা করতে সক্ষম হয়েছি। এখন ওনার ফিজিক্যাল প্রেজেন্স এটা তো অনেক বড় পাওয়া সকলের জন্য, এবং আমাদের জন্য বিশেষ করে আমাদের নেতা হিসেবে উনি এখানে এসেছেন। কোটি মানুষ ওনাকে স্বাগত জানিয়েছেন এবং প্রথমবারের মতো আজকে আমাদের ওনার চেয়ারপারসনের অফিসে উনি আসছেন এখানে। এটা তো অনেক বেশি আমাদের জন্য বড় পাওয়া এবং আনন্দের বিষয়। অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। গণতন্ত্র ও নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে। তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে। ইনশাআল্লাহ উনি যখন ওনার ভিজিট শুরু করবেন, আমি মনে করি শুধু আমাদের নেতাকর্মী সমর্থক না, সমস্ত বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণে ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে নিয়ে যে সুনির্দিষ্ট পরিকল্পনা, এটা জনগণের সামনে তুলে ধরবেন, বাস্তবায়ন কিভাবে করবেন সেটাও বলছেন। আমাদের যে সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, গণতন্ত্রের পথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এইভাবে দেশে ফেরা এবং দায়িত্ব গ্রহণ করে আগামী নির্বাচনটা এদেশে শেষ করার ব্যাপারে মানুষের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইউসুফ আলী, মিটিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন তার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এদিকে তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের পরিচয়পত্র প্রস্তুত হয়েছে। রাতে ইসির NID উইং এ তথ্য নিশ্চিত করেছে। ঢাকা 17 সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15, 18, 19 ও 20 নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। এই আসনের আওতায় গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বাড়িধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ অন্তর্ভুক্ত রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচালের অপচেষ্টা করা হচ্ছে, কিন্তু ঐক্য বিনষ্ট হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। সকালে ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আবার যেন অন্ধকারের দিকে চলে না যায় সেজন্য সাবধান থাকতে হবে। এ সময় নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চক্রান্তকারীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেশ এখন একটা ক্রান্তিকাল মধ্যে পার হচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আমাদের সাবধান থাকতে হবে, আমরা যে আবার ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার
সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। এই নির্বাচন সেই জন্যই খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বঞ্চনা করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান সারা দেশে নির্বাচন পরিচালনা ও ভোটারদের উদ্দীপনার প্রতীক। দেশের মানুষ তাকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করায় যে কোনো এলাকা থেকে তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশে এখনও আধিপত্যবাদের ছায়া বিস্তৃত রয়েছে অভিযোগ করে রিজভী বলেন, একটি মহল দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এতটাই শক্তিশালী যে অতীতের মতো ভবিষ্যতে এসব অপচেষ্টা ব্যর্থ হবে। অনেকে চাই বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এটিকে বিলীন করে দিতে, আর এটাকে প্রতিহত করার জন্য যারা চেষ্টা করবে তারা হচ্ছে সাংস্কৃতিক কর্মী বাহিনী। তাদের লেখা গান, তাদের লেখা কবিতা, তাদের লেখা নাটক, তাদের লেখা সাহিত্য, তাদের লেখা উপন্যাস এটা উদ্দীপনা তৈরি করবে সারা জাতিকে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এর নেতৃত্বে প্রতিনিধি দলটি দুপুর ১২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশনে প্রবেশ করেন। বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, সামাজিক মাধ্যমে এআই এর অপব্যবহার করে কেউ মানহানিকর কিছু করলে ইসি যেন শক্ত ভূমিকা নেয়, তা জানিয়েছে বিএনপি। দল ও দেশের স্বার্থ সবার আগে মন্তব্য করে তিনি বলেন, কাউকে মনোনয়ন দিয়ে যদি দল ও দেশের স্বার্থ বেশি রক্ষিত হয় তবে ত্যাগী নেতারা সে সিদ্ধান্তকে স্বাগত জানায়। এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। তারা সবাই মিলে এ ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আরো সক্রিয় হবেন তারা বলেছেন। এটা বন্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ৮ রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও ২টি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ৮ দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে নতুন যুক্ত হওয়া ২ দলের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, আরও কয়েকটি দল এই জোটে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে সঙ্গে নেওয়া যাচ্ছে না। সংবাদ সম্মেলনে ৯টি দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও এনসিপি আলাদা সংবাদ সম্মেলন করে নতুন এ জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানান জামায়াত আমির। জোটের কে কত আসন পাচ্ছে সে ব্যাপারে আলোচনা চূড়ান্ত পর্যায়ে বলে জানান জামায়াত আমির। আজকে আরো ২টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। যেহেতু ২টা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য, ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে এই নির্বাচনকে সুষ্ঠু করতে, গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হোক। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সোমবার মনোনয়নের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সমঝোতার ভিত্তিতে যারা প্রার্থী তারাই মনোনয়ন জমা দেবেন। সারা দেশে একসঙ্গে নির্বাচনে অংশ নেবে এনসিপি। সেখানে এনসিপির প্রার্থী থাকবে না, সেখানে জোটের যারা প্রার্থী থাকবেন তাদের পক্ষে ক্যাম্পেইন করা হবে। আসন্ন নির্বাচনে একক
এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত ছিল জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ফলে দেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে। আধিপত্যবাদী শক্তি এখনও দেশে আছে। তারা চায় নির্বাচন বানচাল করে জুলাই যুদ্ধাতে শেষ করে ফেলতে। তাই এমন পরিস্থিতি এনসিপি বৃহত্তর ঐক্যের জন্য জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় এসেছে। জোটে থাকলেও এনসিপি ও জামায়াত আলাদাভাবে নিজ আদর্শ অনুযায়ী কাজ করবে বলে জানান তিনি। আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন মঞ্চের নেতাকর্মীরা। দুপুর 2টার দিকে শাহবাগ মোড় অবরোধ করলে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিন দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ইলিয়াস মাতবরের প্রতিবেদনে বিস্তারিত। তৃতীয় দিনের মতো ওসমান হাদির হত্যার বিচার দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে বেলা 2টার দিকে শাহবাগ মোড়ে অবরোধ করে রাস্তায় বসে পড়েন তারা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ধীরে ধীরে শাহবাগ মোড়ে জড়ো হয়ে স্লোগানে প্রকম্পিত করে তোলেন আন্দোলনকারীরা। দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। আমরা সাতক্ষীরা থেকে হাদি হত্যা বিচারের জন্য আসছি। শুনলাম পার্শ্ববর্তী দেশে নাকি পালায়ে গেছে, ওখান থেকে সরকার ফেরত চায় না, শাস্তি দেবে। যত বড় শক্তিশালী সরকারের আন্ডারে থাকুক, সেখান থেকে যেন তাকে বের করে এনে বিচারের মুখোমুখি করে বিচারের রায়কে বাস্তবায়ন করা হয়, সেটা আমরা দাবি জানাই। ভারতীয় দালালির চিন্তা কারো মাথায় আসে, আমরা বাংলাদেশে তাদেরকেও জবাব দিব। ভারতীয় গোলামি বাংলাদেশে চলতে পারে না। আমরা এই ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে চাই বাংলাদেশে। এর আগে ডিএমপি মিডিয়া সেন্টারে হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী 7-8 দিনের মধ্যেই মামলার পূর্ণাঙ্গ চার্জশিট দাখিল করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। চাঞ্চল্যকর এই ঘটনায় রুজুকৃত মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে আমরা তদন্ত করছি। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে। এই জন্য এই জঘন্য ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী 10 দিনের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে একথা জানান তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সহ আইন শৃঙ্খলা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। হাদি হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে মামলাটির তদন্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি এবং উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026
এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীরা উৎপেতে আছে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে উৎপেতে থাকা ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদের বিষয়েও দলগুলোকে সচেতন থাকার অনুরোধ করছি। এ সময় অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানের সফলতা সহ দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গত 13 ডিসেম্বর 2025 তারিখ থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গত 26 ডিসেম্বর 2000 তারিখ পর্যন্ত 9,993 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এই নির্দেশনা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে তথ্য প্রযুক্তি সহ সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। নাগরিক সেবার খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এছাড়া আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গুজব, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন সহ অন্যান্য সাইবার অপরাধ প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এবং বিটিআরসির মধ্যকার সমন্বয় সাধনের বিষয়ে জোর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। সকাল 10:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সদ্য বিদায়ী বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ উপস্থিত ছিলেন। গত 24 ডিসেম্বর দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আজ শপথ গ্রহণের পর তার নিয়োগ কার্যকর হলো। জুবায়ের রহমান চৌধুরী 1985 সালে জজ কোর্ট এবং 1987 সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর 2003 সালের 27 আগস্ট তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। 2 বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। 2024 সালের 12 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম এ উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ভারতে মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা গভীর উদ্বেগের বিষয়। তিনি আরো বলেন, গত সপ্তাহে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনকালে ভারতের বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার ঘটনাতেও বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। ভারতে মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবেন। আমরা আশা করি যে প্রত্যেক দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা ও মর্যাদা দেয়া এবং প্রত্যেক দেশেরই তা পালন করা উচিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গত 15 বছর ছিল ফ্যাসিবাদ। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে নির্যাতনের শিকার হয়েছে, গুমও হয়েছে, কিন্তু এবার নির্বাচনে মানুষ 2টি ভোট দেবে। একটি গণভোট জুলাই সনদের পক্ষে, আরেকটি সংসদে প্রতিনিধি নির্বাচন করতে। এর মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে। সকালে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় প্রায় 61 কোটি টাকা ব্যয়ে 20 একর জমি নিয়ে গড়ে ওঠা সম্প্রসারিত বেসিক শিল্প নগরীর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান। ছিল ফ্যাসিবাদ, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, ভোট দিতে যে বন্দী হয়ে গেছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়ে গেছে। এইবার মানুষ নির্বাচনে ভোট দিবে 2টা, গণভোট যেটা জুলাই সনদের পক্ষে, আর আরেকটা
পার্লামেন্ট নির্বাচন, যেখানে তাদের পছন্দের প্রার্থী তারা ভোট দিয়ে নির্বাচিত করবে উৎসব মুখর পরিবেশে। এটা তো অন্য জিনিস। বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে।